গোদা বাংলায় কথা হচ্ছে, আদিবাসীদেরকে হিন্দুত্বকরণ করার প্রক্রিয়া চলছে এই রাষ্ট্রে। আদিবাসীদেরকে হিন্দু বানাও, মানে প্রকৃতির সাথে চলা মানুষজনই হচ্ছে আদিবাসী। তাহলে সেই জায়গাতে হয়তো বা কোনো একটা তাদের কাছে চিন্তা রয়েছে যে কিছু একটা সমস্যা হতে পারে এদেরকে সেই ধর্মকোডটা দিলে পরে। আমি সর্বধর্মকে অবশ্যই সম্মান করি। আমার মা আমার কাছে বড়, আপনার মা আপনার কাছে বড়, তো পৃথিবীর প্রত্যেকটা মাই বড়। কিন্তু আমার নিজের মার যদি আমি অস্তিত্বটা হারিয়ে ফেলি, সেখানে অন্যর মাকে সম্মান দেওয়াটাও বৃথাভাবে চলে আসে। প্রিয় দর্শক, আপনাদের হুলসায় জোহার জানিয়ে শুরু করছি আজকে আমাদের আলোচনা। আপনারা জানেন যে আদিবাসী এই শব্দটি শুনলেই এমন একটা ধারণা জন্মে যে এই মানুষগুলি সুপ্রাচীন কাল থেকে এই দেশে বসবাস করছেন। তাদের ভাষা সংস্কৃতির মধ্যে রয়েছে একটা স্বতন্ত্রতা, তাদের অর্জিত জ্ঞানের মধ্যে রয়েছে আদিকালের একটা চেতনা, রয়েছে জল, জঙ্গল, জমি, পাহাড়, ঝর্ণা এবং ঔষধি বৃক্ষের অকৃত্রিম একটা ভালোবাসা, রয়েছে দেশ রক্ষার নির্ভীক আত্মবলিদান। ঐতিহাসিকভাবেই আমরা দেখেছি যখন যখন সরকার জনবিরোধী পদক্ষেপ নিয়েছে, শৌর্যের প্রতীক তীর, ধনুক, কাড়া, তরোয়ার নিয়ে আদিবাসীরাই সব থেকে আগে সেই প্রতিবাদে সামিল হয়েছেন। অন্যরা গোলামির জঞ্জিল গলায় পড়ে নিলেও আদিবাসীরা কিন্তু মাথা নত করেনি। আমি বাপি সরেনের কাছে প্রথমে প্রশ্নতে আসব। বাপি, গত 15ই নভেম্বর বিরসা মুন্ডার 150তম জন্মদিনে আদিবাসী কল্যাণ মন্ত্রক এবং ইউজিসি ঘোষণা করলেন যে প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে একটি বিশেষ আদিবাসী খাবার পরিবেশন হবে। এই প্রসঙ্গে পিঁপড়ের ডিমের চাটনি, হাও বা কুড়কুট প্রসঙ্গ উঠে এলো। আদিবাসীদের পরিচয় কি এখন পিঁপড়ের ডিমের চাটনিতে এসে ঠেকেছে? এটা খুব কি বলবো, একটা যে কোনো জিনিসেই যে কোনো বিশেষে একটা ছাপ লাগিয়ে দিতে চায় যে ওনারা মনে করেন যে 1947 ভারত স্বাধীন হলেও 2011তে ওনাদের শাসনকালে এই পশ্চিমবঙ্গ স্বাধীন হচ্ছে এবং এই আমাদের আদিবাসীদেরকে নতুন করে তারা হয়তো জন্ম দিচ্ছে আর কি। ওদের যে পরিচয়ে যে তারা আদিবাসী মানে একদম গণ্ড মূর্খ, আমরা তাদেরকে নতুন একটা পরিচয় দিচ্ছি যে তারা এখনো আদিবাসী মানে একদম কি বলে এখনো ওই আমরা মানব প্রাচীনের যে বিষয়টা আমরা দেখেছি যে শুধু যে পিঁপড়ের ডিম খাওয়া বা যতটা ছোট করে দেখানো যায়, মানে জাদুঘরের জায়গার মতন করেই। আমরা আরেকটু পরিচয় করে দিই। প্রিয় দর্শক, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সমাজকর্মী ললিতা হেমব্রম। আমরা ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে তাকে হুলসায় জোহার জানাই এবং আজকে সন্ধে অধিবেশনে স্বাগত জানাচ্ছি। হুলসায় জোহার আজকে এখানে শরদিন্দু দা এবং বাপি সরেনকে এবং তার সাথে সাথে সমগ্র দর্শক বৃন্দকে আমার তরফ থেকে হুলসায় জোহার। বর্তমান ভারতের আদিবাসীদের সংখ্যা 8.6%, 9% বলা চলে, কারণ এখনো জাতিভিত্তিক জনগণনা করার সাহস পাচ্ছে না ভারত সরকার। পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা হচ্ছে 5.8%, অর্থাৎ 6%। কিন্তু আদিবাসী প্রসঙ্গ আসলেই আদিবাসী সম্পর্কে মনে একটা ধারণা জন্মে, যেটা বাপি একটু আগে বলল, যে এরা জঙ্গলি, সভ্য নয়, এরা উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। এই যে ধারণা বুনন করা হচ্ছে, এই যে নেগেটিভ ধারণা বুনন করা হচ্ছে আদিবাসী সম্পর্কে, কে দায়ী? আদিবাসী দায়ী না যারা গভর্নিং ক্লাস বা অনাদিবাসী তারা দায়ী? যদি দেখা যায় যে সরকার পক্ষ হোক বা অন্যান্য যারা ক্ষমতাশালী ব্যক্তিগণ যদি কাউকে ছোট করার চেষ্টা করে থাকেন, এবার সেই জায়গা থেকে যারা আদিবাসী সমাজ রয়েছে তারা সেটাকে কিভাবে নিচ্ছেন? কারণ কেউ বললে পরেই
আপনি যদি যতক্ষণ সেটা গ্রহণ না করবেন, আপনি আপনাকে কোন জায়গাটা দেখছে, আদিবাসীরা নিজেকে কোন জায়গাটা দেখছে, সেটা হচ্ছে মূল বিষয়। এবং আমি মনে করি একজন আদিবাসী হিসেবে কখনোই শুধুমাত্র পিঁপড়ের ডিম খাওয়া বা সেই জায়গাতে অবস্থান করছি না। কারণ আপনি একটা জিনিস চিন্তা করুন, আজকে হয়তো এই পিঁপড়ের ডিমটাই, এরাই হয়তো পিঁপড়ের ডিম খাওয়া আদিবাসী বলে মনোনীত হচ্ছে, আগামী দিনে এই পিঁপড়ের ডিমটাই বিশাল ব্যবসায়ী রূপে সেটা কমার্শিয়াল হিসেবে গ্রহণ হবে কোনো না কোনো ট্রাইবাল থেকে গ্রহণ করা। কারণ নিজস্বতাটা কোথায় রয়েছে? নিজস্বতা তো ট্রাইবালদের কাছেই রয়েছে না, আদিবাসীদের কাছেই রয়েছে। সেটা ভারতের হোক বা থাইল্যান্ডের হোক বা অন্যান্য যে কোনো ভিয়েতনামের হোক, যে কোনো জায়গারই হোক। এর উত্তরে এটাই বলবো যে যারা এই ধরনের মানসিকতা রাখেন, সেটা যে কোনো লেভেলের হোক, যে কোনো আধিকারিক হোক না কেন, যা কিছুই করুক না কেন, যদি এই ধরনের মেন্টালিটি রাখে যে এরা হলো আদিবাসী, এরা এই খাওয়া মানুষ, তাহলে তারা হচ্ছে মানসিক রোগী। এটা আমার ভাষাতে আমি বলবো। এবার তারা কিভাবে নেবেন সেটা তাদের বিষয়। লক্ষ্মী ভগ্নাডিহির সভায় একেবারে একটা ক্ষোভ নিয়ে সিধু কানু চাঁদ ভৈরব গর্জে উঠে বলেছিলেন যে সুদখোর মহাজন গোরা পল্টন আমাদের সবকিছু কেড়ে নিতে চায়, সাঁওতালদের সুখ স্বাচ্ছন্দ্য দেখতে পারে না জমিদারেরা, তারা জোর করে আদিবাসীদের কাছ থেকে খাজনা আদায় করতে চায়, অন্যায়ভাবে আমাদের চুরির দায়ে ফাঁসাতে চায়, প্রকাশ্যে অপমান করে, জোর জবরদস্তি করে গরু ছাগল ভেড়া মোষ সব নিয়ে চলে যায়। জমিদারদের সঙ্গে জুটেছে পাইক বেয়াদা জজ ব্যারিস্টার, এরা সবাই মিলে আদিবাসীদের শেষ করে দিতে চায়। এটা চরম অন্যায়। আমরা স্ত্রী পুত্রের জন্যে, জমি জায়গা বাস্তু ভিটার জন্যে, গো মহিষ লাঙ্গল ধন সম্পত্তির জন্যে হুল সেঙ্গেল করতে চাই। আমরা আমাদের মান সম্মান হৃত গৌরব ফিরে পেতে চাই। বর্তমান কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে নীতি আদিবাসীদের উপরে নিয়েছে, তাতে আদিবাসীদের এই আত্মমর্যাদার শৌর্য বীর্যের ইতিহাসটা কোথায় দাঁড়াচ্ছে? প্রথমে আজকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আজকে যারা দেখছেন এবং যারা উপস্থিত আমরা আছি, সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং হুল জোহার জানাচ্ছি। তো সবার আগে আজকের যে আমাদের মূল বিষয়বস্তু আপনি যেটা বলছেন যে আদিবাসীদের আজকে কোথাও অস্তিত্ব সংকটের মাঝে আমরা পড়েছি, তাই অস্তিত্ব আমাদেরকে রক্ষা করার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছেন দীর্ঘদিন ধরে। কিন্তু আজকে বর্তমান পরিস্থিতিতে যদি আমরা দেখি যে ব্রিটিশ আমলে যেভাবে আদিবাসীদের উপরে অত্যাচার হতো, আজকে ছলে বলে কৌশলে একইভাবে কিন্তু আমরা মনে করি যে হয়তো তৎকালীন সময়ে আমরা বসবাস করছি, মানে পরাধীন ভারতবর্ষে আমরা আছি। কারণ হচ্ছে ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। এই দেশে নাকি আমরা সংবিধানের অনুযায়ী সবার অধিকার সমান। আজকে একজন আদিবাসী তার ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার এবং ধর্মীয় ভাবাবেগ নিয়ে এই ভারতবর্ষে বসবাস করবে। আর আজকে আদিবাসী মানুষ আজকে তারা তাদের নিজস্ব মাতৃভাষা, তাদের সমাজ সংস্কৃতি কোনো মর্যাদা থাকবে না। এবং আজকে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে সাংবিধানিক অধিকারগুলো আছে, দীর্ঘদিন যে লড়াইয়ের মাধ্যমে আমরা পেয়েছি, সেই অধিকারগুলো শুধুমাত্র বিজ্ঞাপনের মতো টাঙিয়ে রেখে দিয়েছেন আমাদের বিভিন্ন দপ্তরে যে আদিবাসীদের এই সুবিধা আছে। কিন্তু আজকে আমরা সমস্ত দিক দিয়ে আজকে বঞ্চিত। আজকে মানে দুপায়ে মানুষ হয়ে আজকে আমরা দুপায়ে জানোয়ারের মতো হয়ে আছি এই দেশে। কারণ প্রথমত যে আমি একজন আদিবাসী, আদিবাসীর মর্যাদা এই ভারতবর্ষ এখন পর্যন্ত আমাদেরকে দেয়নি। এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিল, তিলকম মাঝি থেকে আরম্ভ করে সিধু মুর্মু, কানু মুর্মু, বিরসা মুন্ডা, আজকে যে তাদের অবদান, আজকে কেন এই ভারতবর্ষের মানুষের জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, তাদের যে বীরত্বের যে সম্মান, সেই সম্মান রাষ্ট্র আজকে দেয়নি। বারবার বিভিন্ন সরকার ক্ষমতা এসেছে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, সেখানে আমরা দেখেছি যে যখন এসেছে, বাপি যেটা প্রথমে বলছিলেন যে আমাদেরকে
মানে মানুষ বলে তারা ভাবে না। আমাদেরকে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষের কাছে আমাদের আইডেন্টিটিটাকে সামনে নিয়ে এসেছে। কখনো বলেছেন বনবাসী, কখনো বলেছেন অনগ্রসর শ্রেণী, কখনো ব্যাকওয়ার্ড, কখনো টি ট্রাইব, মানে এরপরে আরো কে সরকার আসবে তখন আরো কিভাবে নামটা দেবে আমরা বলতে পারবো। তাই আমরা এই স্বাধীন ভারতবর্ষ থেকে নিজেদেরকে মানে কোথাও মনে করি যে আজকে আমাদের চেষ্টা করছি মানুষের মতো নিজেদের আইডেন্টিটিকে সামনে নিয়ে আসা, কিন্তু রাষ্ট্র কোথাও আমাদেরকে মানে বঞ্চিত করার জন্য একটা কৌশল তারা করেছে। আমাদের লক্ষ্মী বলে দিলেন যে আমাদের আইডেন্টিটিটাই স্বীকার করছে না ভারত সরকার কিংবা সরকার, যে আসুক না কেন আইডেন্টিটিটাই স্বীকার করছে না। এই ভারতে আদিবাসীদের, যারা ভারতের প্রথম মানব জাতির পদার্পণ ৬৫,০০০ বছরেরও আগে অ্যানথ্রোপোলজিস্টরা ডিএনএ গবেষণা থেকে এটা আমাদের কাছে উপস্থাপন করেছে। এই ভয়েস অফ বহুজন চ্যানেল থেকেই তারা ২০২২ সালের যে ডিএনএ গবেষণা থেকে এখানেই এই চ্যানেলে এই সময় ঘোষণা করেছেন যে দেখুন এইভাবে এই দেশে এই ট্রেল ধরে মানুষেরা এখানে এসে পদার্পণ করেছেন। তাদের আগমনের কাল ৬৫,০০০ বছরের আগে। অথচ এতদিন ধরে এই আদিবাসী সমাজকে, যেহেতু ভারতে এখন ধর্মের নামে একটা আইডেন্টিফিকেশন হয়, একটা ধর্ম কোড আছে সবার, আদিবাসীর কোনো ধর্ম কোড এখনো দিতে পারলো না কেন সরকার? কোথায় বাধা? কিসের বাধা? যে আদিবাসী যে ধর্ম কোড চাইছে তাদের সেই ধর্ম কোড দিতে সরকারের এত আপত্তি কেন বাপি? আচ্ছা, প্রথমত বলি, ভারত স্বাধীন হওয়ার আগে আমরা 1800 যে জন আদমশুমারি হয়েছিল, যে 1881 থেকে আমরা 1931 পর্যন্ত যদি দেখি, সেখানে কিন্তু আদিবাসী ধর্ম কোড বলে একটা জিনিস উল্লেখ ছিল। যা হ্যাঁ হ্যাঁ। তো তার পরবর্তীতে আমরা দেখেছি ভারত স্বাধীন হওয়ার পরেই, ভারত স্বাধীন হলো কিন্তু মনে হয় আমরা উল্টো দিক দিয়ে আবার পরাধীন হলাম। আমরা যদি দেখি যেখানে জৈনিজম যারা আছে, যাদের জনসংখ্যা 50 লাখেরও না, তারা আগেও ছিল, তাদের ধর্মীয় কোড ছিল। সেই হিসাবে যদি আমাদের ধর্মীয় কোড থেকে থাকে, তাহলে হঠাৎ করে হারিয়ে গেল কেন? এটা একটা অনেক বড় আমরা প্রশ্ন বলতে পারি, বা আমরা চক্রান্ত বলতে পারি, বা এটাও হতে পারে যেমন আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতন আদিবাসীদের ধ্বংসের একটা পরিকল্পনা আমরা দেখতে পাই। যদি আমরা দেখি যে কোনো জাতির ভাষা, ধর্ম, এগুলো হচ্ছে মূল কৃষ্টি কালচারের মধ্যে। তো এটা আমি অবশ্যই মানবো, আমাদের রাষ্ট্রের একটা ষড়যন্ত্র আছে। তো তখন যেটা হলো 1931-এ যদি সেখানে আমরা আদিবাসী ধর্মীয় আমরা কোড আমরা দেখেছিলাম, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে, সেখানে কিছু কয়েক বছর পরে সেখানে হারিয়ে গেল কেন? তৎপরবর্তীতে স্বাধীনতার এত বছর পরেও আমরা বিভিন্নভাবে আমরা দাবি তুলেছি, এবং আমরা দেখেছি শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, উত্তরাখণ্ড থেকে শুরু করে রাজস্থানেও সেখানে যারা আমরা মিনারা আছেন আমাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে, সেই নিয়ে প্রচুর দাবি তুলছেন। কিন্তু আমরা সচরাচর আমরা যেটা বুঝে নিতে পারি, এটা অনেক বড় বৃহৎ পরিকল্পনা যে আদিবাসীদের অস্তিত্ব, কৃষ্টি কালচার, ধর্মীয়টাকে নষ্ট করে দাও। তাদের অস্তিত্ব যদি নষ্ট হয়ে যায়, তারা অন্যদিকে যেতে বাধ্য, বা তাদের চিরতরে তাদের উপরে আমরা মানে ক্ষমতা বিস্তার করে রাখতে পারবো। আত্মপরিচয়, আত্মমর্যাদা, আত্মগৌরবের জন্য আদিবাসী সমাজ মাথা তুলে দাঁড়াবে, কারণ তাদের ইতিহাস রয়েছে, তাদের গর্বের ইতিহাস রয়েছে, লড়াইয়ের ইতিহাস রয়েছে। কিন্তু সেই লড়াইয়ের ইতিহাসটা নষ্ট হয়ে যাচ্ছে না একটা আইডেন্টিফিকেশনের জন্য। ইউনেস্কোতে আমরা কি পরিচয় দেব? আমাদের ধর্মকোড তো নেই, আমাদের অ্যাবরিজিনাল বলে স্বীকার করা হয় না, কি পরিচয়ে আমরা আমাদের আত্মগৌরব, আত্মপরিচয়টাকে তুলে ধরবো? এই যে আত্মপরিচয়টা ঠিক কোনটা জায়গায় দরকার? আমাদের ধর্ম কোডটা দরকার, না ঠিক কোন জায়গায় কি দরকার? প্রকৃতি হচ্ছে আমাদের আসল পরিচয়। প্রকৃতিকে পুজো করে এসেছে আদিবাসী সমাজ, এবং সেখান থেকে তাদের একটা আলাদা আইডেন্টিটি তৈরি হয়েছে। সেই আইডেন্টিটি দিতে চাইছে না কেন সরকার?
এটা তো সরকারই বলতে পারবে যে তাদের আপত্তিটা কোথায়, সেটা তো তারাই বলতে পারবে। তবে আমার যেটা বক্তব্য এ বিষয়ে, যে প্রকৃতি যার শক্তি হচ্ছে অপরিসীম। আমরা তো মানে কি বলবো, মানে প্রকৃতির সাথে চলা মানুষজনই হচ্ছে আদিবাসী। একেবারে তাই। তাহলে সেই জায়গাতে হয়তো বা কোনো একটা তাদের কাছে চিন্তা রয়েছে যে কিছু একটা সমস্যা হতে পারে এদেরকে সেই ধর্মকোডটা দিলে পরে। আর আরেকটা জায়গা যেটা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে প্রকৃতি কিন্তু শুধুমাত্র ধর্মকোড নয়। প্রকৃতি মানে হচ্ছে প্রকৃতিকে গ্রহণ করা আর সেই প্রকৃতির মতো করে চলা, যেটা একমাত্র আপনি দেখতে পাবেন যারা আমরা অ্যাবরিজিনাল বলছি, যারা আদিবাসী বলছি, তাদের মধ্যেই ছিল। এখন অনেকেই কিন্তু সেটাকে গ্রহণ করছে। আজকে ধর্মের দিক দিয়ে, এমনকি এটাও আমি বলছি যে ধর্মের দিক দিয়ে যে যা কিছু নামই দিক না কেন, বিভিন্ন নামে, কারণ আমাদের ভারতবর্ষে তো বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে, তো সেই জায়গায় যে কোনো ধর্মই বলুক না কেন, মূল যে নিয়মটা চলছে সেটা কিন্তু হচ্ছে প্রকৃতিরই নিয়ম। এবং যে মানুষ যারা বিশ্বাস করুক না করুক, বলুক না বলুক, হ্যাঁ বা না এর সেই জায়গাতে কোনো জায়গায় নাই। প্রকৃতির যেটা নিয়ম সেটা প্রকৃতির নিয়ম। সেখানে বৃদ্ধ থেকে শুরু করে শিশু, ধনী থেকে গরিব, নারী থেকে পুরুষ, কালো শরীর থেকে ফর্সা শরীর, প্রত্যেকের জন্য সেম রুল এটা কিন্তু চলছে। সেটা মানুক বা না মানুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আবার এটাও আমি বলছি, যারা বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিরাও রয়েছেন তারাও কিন্তু সেই প্রকৃতির নিয়মে অনেকেই কিন্তু তারাও কিন্তু সেখানে চলছেন। আজকে আমরা যেটা দরকার, ভারতীয় যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী আজকে ভারতবর্ষের সমস্ত জাতিগোষ্ঠী বিভিন্ন ধর্মে তারা স্বীকৃতি পেয়েছেন, কিন্তু আজকে আদিবাসীরা এই কারণেই তারা বুঝছেন না, যেটা খানিক আগে আমাদের ললিতা ম্যাম বললেন। আমরা যারা ফিল্ড ওয়ার্ক করছি বিভিন্ন আদিবাসী ক্ষেত্রে, সেখানে দেখছি যে আদিবাসীদের আরিচালি লাইলাচার তার মধ্যে ঢুকে পড়েছে এই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি। একে যেভাবেই বলি না কেন, যে কয়েকদিন আগে কয়েকজন আদিবাসী বোন আমাকে ফোন করে ভাইফোঁটার অভিনন্দন জানাচ্ছে। ভাইফোঁটা, দাদা ফোঁটা নিয়েছো, ভাইফোঁটার অভিনন্দন জানাচ্ছে। আমরা যারা ক্ষেত্র সমীক্ষা করছি তারা দেখছি যে আদিবাসীদের জাহের থানগুলোর মধ্যে শিবলিঙ্গ ঢুকে পড়ছে, শিবলিঙ্গ, এবং বিন্দু চান্দান করে তারা শিবকে মারাং বুরুর জায়গায় নিয়ে এসে পুজো টুজো শুরু করতে দিচ্ছে। অর্থাৎ একটা মিশ্র সংস্কৃতির জন্ম নিচ্ছে এই জায়গা থেকে। এইটা কি আদিবাসী যে আত্মপরিচয়, আত্মগৌরব, যে আদিবাসীদের আইডেন্টিটি, সেই আইডেন্টিটির পক্ষে একটু ভুল পদক্ষেপ হয়ে যাচ্ছে না? আদিবাসীরাই তো মেতে উঠেছে, এইসব সরস্বতী পুজো হচ্ছে আদিবাসী গ্রামে, কালী পুজো হচ্ছে আদিবাসী গ্রামে, এটা কি কিভাবে দেখছেন আপনি? আপনি বলছেন যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি, অবশ্যই। এইবার প্রশ্নটা হলো, ভাইফোঁটা বলুন, সরস্বতী পূজা বলুন, যে কোনো পূজায় বলুন না কেন, আদিবাসীরা তো নিজেরাই করছে। তাই তো, তাই না? আরেকটা বিষয় বলে রাখি, আমরা যেটাকে বলি যে হচ্ছে ধার্মিক ধর্ম বা ধার্মিক, আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তো ধর্ম বলতে আমরা কি বুঝে থাকি? ধর্ম মানে হচ্ছে যেটাকে আমরা ধারণ করে থাকি, তাই না? আমরা আমাদের ব্যবহারের মাধ্যমে যেটা আমরা ধারণ করে থাকি সেটাই হচ্ছে ধর্ম। তার মানে এটা নয় যে আমরা বাইরে যেটা শো আপ করছি সেটা নিশ্চয়ই ধর্ম হতে পারে না। এবার বাইরে অনেক কিছু চলছে, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি বাইরে আউটার ওয়ার্ল্ডে, কিন্তু তার ইনার সেলফটা কি চলছে, কি ধারণ করে রয়েছে, ভালো ধারণ করে রয়েছে, ভালো বিহেভিয়ার না খারাপ বিহেভিয়ার, সেইটা হচ্ছে ধর্ম। যখনই যেখানে আলোকিত বেশি দেখি সেখানেই দৌড়ে যাই,
কিন্তু সেখানে কি হচ্ছে না হচ্ছে সেইটা খুব কম মানুষই বুঝে নিয়ে সেখানে কিন্তু চলছে সেটা। আমি সর্বধর্মকে অবশ্যই সম্মান করি। আমার মা আমার কাছে বড়, আপনার মা আপনার কাছে বড়, তো পৃথিবীর প্রত্যেকটা মাই বড়। কিন্তু আমার নিজের মার যদি আমি অস্তিত্বটা হারিয়ে ফেলি, সেখানে অন্যর মাকে সম্মান দেওয়াটাও একটু বৃথা ভাবে চলে আসে। তো আমরা জানি অনাদিভাবে আমরা আদিবাসীরা প্রকৃতি পূজারী। সেখানে আমরা শাস্ত্রে বলুন, আমাদের কারাম বা বিভিন্ন রকম যে শাস্ত্র আছে, যেগুলো থেকে আমরা আলোচনার মাধ্যমে বা দাসায় বিভিন্ন আমরা আলোচনা করে এসেছি যে আমরা গাছপালা নদী নালাকে পুজো করেছি। কিন্তু বর্তমানে আমরা যদি দেখি, এটা শুধু গভীর চক্রান্তে আমরা বলবো যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম পুজো হচ্ছে। অবশ্যই কোনো জায়গায় যদি কারো পুজো হচ্ছে, কেউ বড়দিন পালন করছে, কেউ মহরম পালন করছে, আমি সেখানে সহোদর হিসাবে যেতে পারি। কিন্তু অনেক জায়গায় কি হচ্ছে, আমাদেরকে পুজো করানো হচ্ছে। এই জিনিসটা, তার কারণটা আমি দেখেছি বিভিন্ন জায়গায়। আমি মালদাতে ছিলাম কয়েক বছর, সেখানে কর্মসূত্রে বিভিন্ন গ্রামে দেখলাম সেখানে হনুমান মন্দির তৈরি করা হচ্ছে। সেখানে নাকি বলা হচ্ছে, প্রথমে তো বলা হচ্ছিল রাম লক্ষণ নাকি আদিবাসী, তাদের হাতে তীর ধনুক আছে। পরে আবার বিভিন্নভাবে ভুল বোঝানো হলো যে না, রাম লক্ষণ না, তোমরা হনুমান, তোমরা আদিবাসী। তো এক একটা বিভিন্ন ভাবে সেখানে মগজ ধোলায়। এই মগজ ধোলাইয়ের মাধ্যমে কি হচ্ছে, যে মানুষ কন্টিনিউ বিভিন্ন রকম সংস্থা আছে, বিভিন্ন রকম এনজিওর মাধ্যমে তারা দেখাচ্ছে এনজিও, কিন্তু তাদের উদ্দেশ্য বা প্রকৃতি আমরা সহজেই একটু যদি আমরা বিশ্লেষণ করি বা বুঝে নিতে পারবো যে দীর্ঘ 1925 থেকে যে তাদের যে একটা ভিতরে যে এজেন্ডা চলছে। তো এটা আমি একটা কি বলবো, একটা বিকৃত মানসিকতায় সেটা আমরা যারা গ্রহণ করছি, আমরা চেষ্টা করছি যেটা সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংগঠনিক ভাবে। কিন্তু কি হচ্ছে, রাষ্ট্র যখন চায়, তার ক্ষমতা বলে, আর্থিক বলে, রাজনৈতিক বলে, বিভিন্ন ভাবে মানুষের মধ্যে সেটাকে ফেলে দিচ্ছে। যে এনজিও গুলো যারা কাজ করছে, সেখানে সরকার দেদার সাহায্য করছে তাদেরকে। আমি শুধু হিন্দুত্বজমের কথা বলছি না, সেখানে খ্রিস্টানিজমের একটা অনেক বড় ভাগ আছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি। তো এটা আমি কোনো মতে সমর্থন করি না। হ্যাঁ, আমি প্রত্যেকটা ধর্মকে অবশ্যই সম্মান করব। আমি দাসাই, আমাদের সরাই হবে, আপনারা আসুন, আপনাদের দুর্গাপুজো হবে, আমরা যাব, কিন্তু আপনাদেরটা আমাদেরকে পালন করাবেন বাধ্যতামূলক ভাবে, ছল ছাতুরি ভাবে, এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। ঠিক ঠিক ঠিক। আমি আমি লক্ষ্মীর কাছে আসব। লক্ষ্মী, এই যে আমাদের পাহাড়গুলো দখল হয়ে যাচ্ছে, কয়লা খনি, মিনারেলের নামে আদিবাসী অঞ্চলে চলছে উচ্ছেদ, চাকরির লোভ দেখানো হচ্ছে, জলের দামে জমি কিনে নিচ্ছে বানিয়ারা, তাদের হাতে তুলে দিচ্ছে সরকার, মিলিটারি নামিয়ে খুন করা হচ্ছে আদিবাসীদের, আকাশ থেকে ড্রোন থেকে বোমা ফেলে হত্যা করা হচ্ছে নিরীহ আদিবাসীদের। এটা আমরা ছত্তিশগড়ে দেখতে পেয়েছি। এরপরেও আদিবাসীরা গর্জে উঠছে না কেন? সমস্যা কোথায়? কি হলো? সিধু কানুর রক্ত, বিরসার রক্ত, তিলকার রক্ত, আমাদের ফুল ও ঝানুর রক্ত কি আমাদের মধ্যে শুকিয়ে গেল, হারিয়ে গেল? লক্ষ্মী, আজকে আদিবাসীদেরকে দমন পীড়ন করার জন্য তারা নতুন নীতি আয়োগ করেছেন। আমি প্রথমেই বলেছি যে প্রথমত এতক্ষণ যেটা বাপিও বললেন যে সরাসরি গোদা বাংলায় কথা হচ্ছে, আদিবাসীদেরকে হিন্দুত্বকরণ করার প্রক্রিয়া চলছে এই রাষ্ট্রে। আদিবাসীদেরকে হিন্দু বানাও, কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে এসেছি যে যার যত সংখ্যা তার তত ভাগিদারি। আজকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমাদেরকে জাতিগতভাবে গণনা করে আমাদের অধিকার বুঝিয়ে দিই। আজকে আমাদের যে ধর্মীয় ভাবাবেগ নিয়ে আমরা আলোচনা করছিলাম, প্রথমত হচ্ছে প্রকৃতির পূজারী, প্রকৃতির সাথে আদিবাসীদের একটা দীর্ঘদিনের সম্পর্ক, সেটাকে ধ্বংস করার জন্য আজকে পাহাড়গুলো মানে ধ্বংস করে দাও বিভিন্ন ভাবে। তাদের যে জল জঙ্গল জমির অধিকার খাতা কলমে দিয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালে সেটা কিন্তু আমাদের না জল জঙ্গল জমির অধিকার দিয়েছে, না আমাদেরকে কোনো আমাদের যে সাংবিধানিক অধিকার আছে সেই অধিকার আছে। আমাদের রক্ষা করার জন্য রক্ষা কবচ আছে, যেখানে প্রিভেনশন অফ অট্রসিটি অ্যাক্ট 1989, সেখানে আমরা কি দেখছি যে তাহলে সরকারের বিরুদ্ধেই মামলা করা দরকার। সরকার আদিবাসীদের উপর অত্যাচার করছে, তাদের অধিকারটাকে লুট করছে।
তাদের সমস্ত এই জঙ্গল ধ্বংস করে তাদের উচ্ছেদ, উন্নয়নের নামে তাদেরকে উচ্ছেদ করে তাদেরকে ভূমিহীন করে দিতে চাইছে। এই যে আজকে দীর্ঘদিনের একটা সুপরিকল্পিত ভাবে আদিবাসীদের উপরে রুলাল চালানো হচ্ছে, এর বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবং আজকে আমাদের যে আমি বলবো যে জাতিভিত্তিক গণনার উপরে জোর দিতে হবে আমাদের। আজকে যেভাবে আমাদেরকে আলাদাভাবে আমাদেরকে হিন্দু করে দেওয়া হচ্ছে, খ্রিস্টান করে দেওয়া হচ্ছে, ধর্মীয় ভাবে বিভিন্ন ভাবে সেখানে মিলিয়ে আমাদের কতগুলো সংখ্যা আছে আমরা সেটা বুঝতে পারছি। তাই আমাদের উপরে এই যে নির্মম অত্যাচার চলছে, এর বিরুদ্ধে আমাদেরকে জাগ্রত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং এর বিরুদ্ধে নিজেদের আইডেন্টিটিকে সামনে তুলে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথমত যেটা হচ্ছে আজকে আরেকটা কথা বলে রাখছি, যে আমি সংবিধান পড়ে যেটুকু জানলাম, যে যেখানে তাদের ভাষা, তাদের ভূখণ্ড, তাদের কৃষ্টি কালচার আছে, তাদেরকে একটা অধিকার দিতে হবে সমানভাবে। কিন্তু আজকে আমাদেরকে সেটাকে ভুলিয়ে দিতে চাইছে, মাতৃভাষাকে ভুলিয়ে দিতে চাইছে। 2003 সালে আমরা লড়াই করার মাধ্যমে আমরা 2003 ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করাতে পেরেছি। কিন্তু আজকে যে সরকার কেন্দ্রে আছে, আজকে ততটা ভূমিকা পালন করেছে আমাদের মাতৃভাষাকে, আমাদের ছেলেদেরকে তাদের সেই এডুকেশন দেওয়ার জন্য, কিন্তু তাদের পরিকাঠামো কি করেছে? আজকে পশ্চিমবাংলায় তো ছেলে খেলা চলছে, যে সঠিক পরিকাঠামো না করে আজকে আদিবাসীদেরকে এই যেটা যাতে মাতৃভাষার মাধ্যমে পঠন পাঠন করতে না চায়, তার জন্য আজকে বিপদের মধ্যে ফেলে দিতে চাইছে। আর এর মধ্যে থেকে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের প্রথমে এখন এই জল জঙ্গল জমির অধিকারের সাথে সাথে যেটা আমরা বারবার দাবি করছি এই লড়াইয়ের মধ্য দিয়ে, যে আমাদের লোকসভা না বিধানসভা, এবার আমাদের গ্রাম সভার মাধ্যমে আমাদের অধিকার বুঝে নিতে হবে। আজকে আমাদের এই গ্রাম সভার মধ্যে দিয়ে আমাদের এই ভাষা, সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে, না হলে ওরা টিকিয়ে রাখবে না। মানে যারা রাষ্ট্র চালাচ্ছে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তলায় তলায় একটা চক্রান্ত চলছে, কোথাও যেন আদিবাসী মূল নিবাসীকে রুখে দেওয়ার চেষ্টা। হঠাৎ করে সুপ্রিম কোর্ট, জনগণনা হলো না, জানা গেল না যে কোন লোকের কতটুকুন ভাগিদারি প্রাপ্ত হয়েছে এতদিন পরে। সুপ্রিম কোর্টের মহামান্য 7 জাজের বেঞ্চ ঘোষণা করে দিল যে আদিবাসীদের যেটুকুন অধিকার আছে, যেটা সাংবিধানিক অধিকার আছে, লক্ষ্মী বলল সাংবিধানিক অধিকার, রক্ষা কবচ আছে, সেই রক্ষা কবচটা ভেঙে চুরমার করে দিয়ে সাব ক্লাসিফিকেশন, অর্থাৎ কোটার মধ্যে কোটা নিয়ে এসে আজকে বাপি সরেন অধ্যাপক হয়েছে। বাপি সরেনের বংশের আর কেউ ট্রাইবাল মানে আইডেন্টিটি পাবে না, কারণ সে ক্রিমিলিয়ার। এই যে আইন প্রণয়ন করছে সুপ্রিম কোর্ট, এরা সেখানে আইন প্রণয়নের জায়গাই নয়। আইন প্রণয়নের জায়গা তো পার্লামেন্ট। পার্লামেন্টে কোনো আলোচনা না করে একেবারে নবাব বাহাদুরের মতো সুপ্রিম কোর্ট বলে দিল কোটার মধ্যে কোটা। সংবিধানকে একেবারে আমরা জানি, মারানগণকে, জয়পাল সিং মুন্ডা এবং বাবা সাহেব ডক্টর B.R. আম্বেদকর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পরিষ্কার করে ভাষণ দিয়েছিলেন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব একটি হোমোজিনিয়াস গ্রুপ, এদেরকে কিছুতেই সাব ক্লাসিফিকেশন করা চলবে না। সেই সাংবিধানিক আলোচনাকে অমান্য করে সুপ্রিম কোর্ট কোটার মধ্যে কোটা ঢুকিয়ে দিল। এবং আজকে ললিতার যারা পরবর্তী বংশধর তারা ক্রিমিলিয়ার হয়ে যাবে। একই ধরনের জাজমেন্ট। যার হাতে ক্ষমতা রয়েছে, রাজনৈতিক ক্ষমতা, অর্থ ক্ষমতা, সামাজিক ক্ষমতা, তারা হচ্ছে চক্রান্ত করছে। আর এটা আমরা প্রত্যেকেই জানি, জোর যার মুলুক তার। যদি কেউ আমাদের প্রতি চক্রান্ত করে থাকে, আমরা যদি সেই চক্রান্তের ভাগিদার হয়ে থাকি, তার মানে হচ্ছে আমরা দুর্বল। আর সেটা বাপি সরেনও বললেন যে তারা ক্ষমতা, তার মানে একটা অংশের হাতে ক্ষমতা রয়েছে, একটা অংশের হাতে ক্ষমতাটা নেই। আমি একটা কোটেশনের জায়গায় আসি, সেটা 1946 সালের 16 ডিসেম্বর মারামগঞ্জকে জয়পাল সিং সংবিধান সভায় ভাষণ দিতে গিয়ে বললেন, I raise to speak on behalf of millions of unknown holds
yet very important, of recognized warrior of freedoms. যারা recognized হয়নি তাদের জন্য আমি বলছি, the original people of India who have various been known as backward tribes, primitive tribes, criminal tribes, and everything else. Sir, I am proud to be a Jongli. That is the many by which we are known in my part of the country. Amar country amader Jongli bole. Ami proud. I am proud to be Jongli. As a Jongli, as an Aboriginal, as an Adivashi, I am not expected to understand the legal intricacies of the regulation. You cannot teach democracy. পরিষ্কার করে সদর্ভেগ বলেছেন জয়পাল সিং মুন্ডা। You cannot teach democracy to the tribal people. You have to learn democracy ways of them. They are the most democratic people on earth. The whole history of my people is one of a continuous exploitation and dispossession by the non-Aboriginal of India, produced by the rebellion and the disorder. And yet, I take Pandit Nehru's his word. I take you all at your word, and now we are going to start a new chapter. A new chapter of the independent India, where no one would be neglected. এই যে বিশাল ভাষণটি জয়পাল সিং মুন্ডা দিলেন, তোমরা জঙ্গলি বলে আমাদের বলছো, বেশ করেছি, আমি জঙ্গলি। সদর্ভে বলছে যে আমাদের তোমাকে ডেমোক্রেসির শিক্ষা দিতে হবে না, এই মানুষগুলোই তোমাদের ডেমোক্রেসির শিক্ষা দেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নবনির্মাণের সঙ্গে আদিবাসীদের যুক্ত করার, যেটা জয়পাল সিং মুন্ডা বললেন যে নবনির্মাণের সঙ্গে আদিবাসীরা যুক্ত হবে, আদৌ কি আদিবাসীকে নবনির্মাণের সঙ্গে যুক্ত করা হচ্ছে? যে আমাদের নবনির্মাণের সাথে আমাদেরকে কোন রকম ভাবেই যুক্ত করা হচ্ছে না। আজকে আমাদের যে 13 পয়েন্ট রোস্টার, আজকে গরিব আদিবাসী মানুষগুলো আজকে উচ্চশিক্ষা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যাতে হোক, 13% রোস্টারের ব্যবস্থা তারা করে দিল। তারপরে হচ্ছে আমাদের এই ফেক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট নিয়ে এত লড়াই আন্দোলন হচ্ছে, সেখানে হচ্ছে চাকরি চুরি হচ্ছে। আজকে তাহলে আজকে বেকারের সংখ্যা যখন বাড়ছে, আজকে আদিবাসীদের যে দীর্ঘদিন ধরে বলেছে যে এরা কঠিন পরিশ্রমী, মানে আজকে তারা পাহাড় ভাঙতে পারে, আজকে পাথর ভাঙতে পারে, তাহলে সেই জায়গাতে যাদেরকে কৌশলে ঠেলে দেওয়া যায়, এই একটা চক্রান্ত। এই লড়াইটা বেশ কঠিন। রাষ্ট্র জেনে শুনেও আদিবাসীদের বিরুদ্ধে অনেকগুলো নীতি গ্রহণ করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি নিজে ভুক্তভোগী এবং লক্ষ্মী আমার সঙ্গী। 2018 সালে হঠাৎ করে এই যে লাট সাহেবেরা বলে দিল যে জঙ্গল এলাকা থেকে যাদের পাট্টা নেই, সেই পাট্টাহীন আদিবাসীদের মিলিটারি দিয়ে উচ্ছেদ করা হবে। এই কথা শোনার পরে আমি তো অসহায় হয়ে পড়েছি। লক্ষ্মীকে বললাম কি করা যায়। পশ্চিমবঙ্গ থেকে একটিও যে ওকালাতনামা যাচ্ছে না সুপ্রিম কোর্টে, আমরা দুজনে চলে গেলাম লালগড়ে। লালগড়ে গিয়ে ক্ষেত্র সমীক্ষা করলাম। লক্ষ্মী আমাদের ভাষায়, হড় ভাষায় জানিয়ে দিল যে এই অবস্থা চলছে, কি করা যায়। আদিবাসীরা তখন বলল, দাদা আমাদের তো দিল্লি যাওয়ার ক্ষমতা নেই, পয়সা নেই, আমরা তোকে পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছি, তুই আমাদের হয়ে কেসটা লড়। সুতরাং আদিবাসীদের বিরুদ্ধে কি ভয়ঙ্কর চক্রান্ত চলছে দাদা কিন্তু হাড়ে হাড়ে জানে। তারপরে আমরা যেটা করলাম, সঙ্গে সঙ্গে 27 তারিখের আগেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ওই বিষয়টাকে আটকে দেওয়া হলো। এরপরে বাংলা থেকে 4টি হলফনামা গেল এবং লক্ষ্মী সহ আরো 4টি গ্রুপকে আমি নিয়ে চলে গেলাম দিল্লি। দিল্লিতে গিয়ে আমরা আটকে দিলাম এই ষড়যন্ত্র।
সুতরাং লড়াইটা ভয়ঙ্কর কঠিন, কিন্তু কঠিন হলেও আপনি যেভাবে বলছেন যে মানুষকে উৎসাহ দিতে হবে। আমরা দেখেছিলাম যে হুল মাহার সময় আমার সিধু কানু সেই কথা বলছে। আমি হয়তো হড় ভাষা সেইভাবে ভালো করে বলতে পারবো না, কিন্তু আমি যে সেরেংগুলো কালেক্ট করেছি তার মধ্যে রয়েছে নুসা সাবন লাওয়ার এবং ছেলে হক বাকো তঙ্গন খাটি বেকন হুল গেয়া হো, খাটি গেবন হুল গেয়া হো। বাংলা করলে দাঁড়ায় আমরা বাঁচবো, আমরা উঠবো, উঠে দাঁড়াবো। আমাদের পাশে কেউ না দাঁড়ালেও আমরা সত্যি সত্যি বিদ্রোহ করব। আমাদের মাঝি, আমাদের পরগনা, আমাদের মোড়লেরা আমাদের পাশে আছে, অন্য কেউ না দাঁড়ালেও তবু আমরা নিশ্চয়ই বিদ্রোহ করব। এমন একটা দেশপ্রেমী জাতি, আত্মত্যাগী জাতিকে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন ভাবে, উপেক্ষা করা হচ্ছে তাদের। আমাদের কি লড়াই ছেড়ে দেওয়া উচিত? নিজেদের যে আত্মমর্যাদা ত্যাগ করে যেভাবে অন্যরা স্রোতের শ্যাওলার মতো ভেসে যাচ্ছে, আমাদের কি সেইভাবে স্রোতের শ্যাওলার মতো ভেসে যাওয়া উচিত? আপনি আপনি প্রশ্নেই বললেন যে স্রোতের সাগরে স্রোতের শ্যাওলাতে। তাহলে এবার শ্যাওলাটা কখন জন্মায়? যখন জলটা থেমে থাকে তখনই শ্যাওলা জন্মায়, তাই না? প্রবাহিত জলে কিন্তু কখনো শ্যাওলা জন্মাতে পারে না। তাহলে এই জায়গা তাহলে যে ব্যক্তিরা যারা এই শ্যাওলার সঙ্গে যদি স্রোতের সাগরে যদি মিশে যায় বা শ্যাওলার সাগরে যদি মিশে যায়, তাহলে বুঝতেই পারছেন তাদের পরিণতিটা কি। নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে যে আদিবাসীদের কাছে সবচেয়ে যেটা শক্তিশালী সেটা হচ্ছে প্রকৃতিকে, কারণ প্রকৃতিকে যে একটা সময় কিন্তু সবচেয়ে বেশি অনুধাবন করতে পেরেছিল হচ্ছে আদিবাসীরা। আজকে কিন্তু সেই পথেই বাকিরা চলছে। তারপরে হচ্ছে জয়পাল সিং মুন্ডা স্যার যেটা বলেছিলেন যে আমি জঙ্গলি, তার জন্য আমি গর্বিত। তেমনি কিন্তু এখন শহরের ব্যক্তিরাও কিন্তু শ্বাস নেওয়ার জন্য তাদেরকেও কিন্তু জঙ্গলে যেতে হচ্ছে। তার মানে আলটিমেট লাস্ট স্থান কিন্তু জঙ্গল, যদি সুস্থভাবে বাঁচতে চাও। আজকে যত জঙ্গলটাকে শেষ করে দেওয়া হবে, যত আদিবাসীদের শেষ করে দেওয়া হবে, এই সভ্যতা তত তাড়াতাড়ি কিন্তু শেষ হবে। এবং আমরা কিন্তু এই পথে চলেছি। কিছুদিন আগেই আমি মুম্বাই থেকে ঘুরে আসছি। মুম্বাইয়ে এমন অবস্থা যে শ্বাস নেওয়া যাচ্ছে না। তখন মানে আমি বলছি যে সত্যি এখন আমার মনে হচ্ছে সত্যি আমরা এতদিন টিভিতে ফেসবুকে দেখেছি যে অ্যাড দেওয়া যে গাছ নিয়ে সেটা থেকে অক্সিজেন আমরা গ্রহণ করছি। তো মুম্বাইয়ে এসে আমার সেরকমই আমার মনে হচ্ছে যে এবার গাছ নিয়ে ফ্রিজের মধ্যে নিয়ে আমি অক্সিজেনটা নিব। তো এইরকম একটা সিচুয়েশন। তাহলে এই জায়গাতে একটা কথাই আমি বলতে চাইবো আদিবাসীদের কাছে মূল যেটা পাওয়ার রয়েছে সেটা হচ্ছে প্রকৃতি। যদি আদিবাসীরা সেটা বুঝতে পারে, যদি চিনতে পারে, প্রকৃতিকে যদি অনুধাবন করতে পারে, নিজের মধ্যে ধারণ করতে পারে, ধার্মিক হতে পারে, তাহলে তাদেরকে শেষ কেউই করতে পারবে না। আলোকিত জায়গা দেখে নিয়ে, যেখানে বেশি আলোকসজ্জা রয়েছে, আড়ম্বর দেখে নিয়ে সেই দিকে আমরা প্রবাহিত হচ্ছি বলেই আমরা শ্যাওলার মতো মানে গজিয়ে যাচ্ছি। তো সেই জায়গাটাতে যদি সচেতনতা আসে তাহলে কিন্তু জিতবে আদিবাসীরা। কারণ আদিবাসীদের স্বাস্থ্য সংস্কৃতিটাকে গ্রহণ করতে হচ্ছে। কারণ সংস্কৃতি মানে শুধুমাত্র বাইরের পোশাক ভাষা সেটা কিন্তু নয়। সেখানে খাদ্য রয়েছে, তাদের মানসিকতা রয়েছে, তাদের ভালোবাসা রয়েছে, তাদের আন্তরিকতা রয়েছে। এই জন্য বার করে কেউ যখন ঘুরতে যায় সেখানে আদিবাসী নৃত্য, আদিবাসীদের দ্বারা হচ্ছে তারা যাতে আন্তরিকতাটা পায় তার লোভ তাদের কাছে। কারণ আন্তরিকতা আজকে হারিয়ে যাচ্ছে আজকে যদি আমরা দেখি। তো আজকে যতই নিয়ম আজকে আজকে আমাদের উপর লাগু করা হোক না কেন, ধ্বংস তারা নিজেদেরকেই করবে। যে আমরা সত্যি দুর্বল নই, আমরা অনেক শিক্ষিত হয়েছি। যেখানে বর্তমানে আমাদের গর্বিত হওয়ার কথা যে ভারত রাষ্ট্র, সেই রাষ্ট্রের মানে মাথায় বসে আছেন আদিবাসী। মানে এখানে একটা অনেক গর্বিত হওয়ার কথা। কিন্তু এর মাঝে আমি একটা বলতে চাইছি যে এটা নিয়ে সবাইকে চিন্তিত হতে হবে যে আদিবাসী সমাজ তারা দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে মাঝি সিস্টেমের মধ্যে দিয়ে। মাঝি তাদের একটা কাস্টমারি ল আছে, তো আমাদের এই বিষয়টাকেও দেখতে হবে। আমাদের অনেক লয়ার আছে, আজকে আমরা অনেক রাজনীতিতে বড় বড় নেতা মন্ত্রীও আছেন,
এবং আইন সভাতেও আছেন এবং রাষ্ট্রপতিও আমাদের আদিবাসী আছেন। এই সময়ে যদি আমরা কাস্টমারি ল সেপারেট আমাদের যদি আদিবাসীদের জন্য যদি লটাকে যদি এদিকে প্রমোট করতে পারি, তো আগামী দিনে আমাদের ক্ষেত্রে হয়তো দেখা যাবে সেই জায়গায় আমরা যেতে পারবো। আমরা দুর্বল নই এই কথাটা বলবো না, আমরা সবল, যাতে প্রত্যেকেই নিজের মধ্যে সেই ভাবনাটা আসে না আমরা প্রত্যেকেই সবল, আমাদের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। এইটাকে শুধু চিনতে হবে, জানতে হবে, সেই পথে পা বাড়াতে হবে।